বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে কুড়িগ্রাম আসন সংখ্যা ৪ নেতা কর্মীদের সাথে কথা বলতে পেরে সকলের কষ্টের কথা, দুঃখের কথাগুলি শোনার সুযোগ হয়েছে। কুড়িগ্রাম সবসময় একটা দুর্গম এলাকা এবং এখানে প্রতিনিয়ত মঙ্গা লেগেই থাকতো, কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন কিন্তু এখানে কোনো মঙ্গা ছিল না। আমি এভাবে ব্যবস্থা নিয়েছিলাম। আর বিশেষ করে যে চিলমারি, রাজীবপুর, রৌমারি এই জায়গাগুলি সবসময় দুর্ভিক্ষপ্রিত কর্মহীন মানুষের সংখ্যা। আর কুড়িগ্রাম একটা জেলা, যে জেলার মধ্য দিয়ে ছোট বড় খাল নদী মিলে প্রায় 16টা নদী চলে গেছে। কাজে এখানে মানুষের মানে ফসল ফলানো, মানুষের জীবন জীবিকা করা খুব কঠিন ছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমরা এই জায়গাটা চিনতাম, জানতাম এবং যাতায়াত খুব দুর্গম ছিল। সম্পূর্ণভাবে অবহেলিত একটা জায়গা, অথচ মহান মুক্তিযুদ্ধে এই এলাকার সবচেয়ে বেশি বড় অবদান রয়ে গেছে। তবে এখানে মানুষকে জীবনও দিতে হয়েছে, আবার মুক্ত অঞ্চল এখানে ছিল। আওয়ামী লীগ প্রত্যেকটা এলাকা ঘুরে ঘুরে সার্বিক উন্নয়নের কাজ করে। ঠিক কুড়িগ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করবার জন্য ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিই এবং তার শুভফল এলাকাবাসী পাচ্ছে। এবং যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে এতই দুর্গম এলাকা ছিল, কিন্তু আমরা সরকারে আসার পরে প্রত্যেকটা এলাকার সঙ্গে সংযুক্ত করে দিয়ে, যেমন গাইবান্ধা সঙ্গে সেতুটা, এই সেতু নির্মাণ কাজ আমরা শুরু করেছিলাম চিলমারি থেকে গাইবান্ধা পর্যন্ত, সেটাই এখন শেষ হলো। আর এর পূর্বে প্রথম তিস্তা নদীর উপর আমরা সেতু করে দিলাম, যেখানে রেল লাইনের উপর দিয়ে গাড়ি যেত। রেল লাইন আসলে রেল থামতো, রেল চলে যাওয়ার পরে ওই রেল লাইনের উপর থেকে গাড়ি কোনো মতে পার হতো। সেখানে আমি সড়ক সেতু করে দিই। পরবর্তীতে লালমনিরহাটের সাথে গাওগাছার সেতু করে দেওয়া হয়। চিলমারি পর্যন্ত রেলের সংযোগটা যাতে হয় সেই ব্যবস্থা করা, পাশাপাশি চিলমারি বন্দরটাকে আবার উন্নত করা, নদীগুলি ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা, ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দেওয়া। কুড়িগ্রামের সব থেকে প্রথম বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় করে দিয়েছিলাম। কৃষকদের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার যে কর্মসূচি, সেটা আমরা কুড়িগ্রাম থেকেই শুরু করি। কৃষি উপকরণ কার্ড কৃষকদের আমরা দিয়েছি। অর্থাৎ যে সমস্ত অবহেলিত জায়গা, সেই জায়গাগুলিকে গুরুত্ব দিয়েই আমরা আমাদের উন্নয়নটা করি, যার জন্য উন্নয়নে একটা ধারাবাহিকতা থাকে এবং মানুষ তার শুভ ফল পায়। কিন্তু আজকে অবস্থাটা কি দেশে? অন্তত এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে দেশে আইনের শাসন ছিল, মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, মানুষ নিরাপদে চলতে পারত। আজকে যিনি ক্ষমতা দখল করেছেন সে কে? বাংলাদেশের জন্য তার অবদানটা কি? কোনো অবদানই তো সে রাখেনি। আর দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে আমাদের সমুদ্র, আমাদের সবকিছু বেচার কথা বলে আজকে ক্ষমতা দখল করে দেশের অবস্থাটা কি? বাংলাদেশের মানুষের যে দারিদ্র্যের হার ছিল, যেখানে 41% 2006 সালে বিএনপি আমলে, আমরা তা 18.7 সালে নামিয়েছিলাম। ইউনূস ক্ষমতা এসে সেটাকে এখন 27.93, মানে প্রায় 28, তার মানে 10 ভাগ। এটা তো তাদের হিসাব, প্রকৃতপক্ষে প্রায় 11-12 ভাগে বৃদ্ধি করে দিয়েছে। হত দরিদ্র বলে যেটা ছিল 25.1 ভাগ, সেটাকে আমরা 5 ভাগে নামিয়ে নিয়েছিলাম, কারণ দরিদ্র মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছিলাম। আজকে সেই হত দরিদ্র যা আমরা 25.1 ভাগ থেকে 5 ভাগে নামিয়ে এনেছিলাম, সেটা আবার বেড়ে এখন প্রায় 10-12 ভাগ হয়ে গেছে। এখন ইউনূস আর একটা করেছে ছাত্রদের লেখাপড়া। ছাত্রলীগ করলে, মুক্তিযোদ্ধা সন্তান হলে তাদের লেখাপড়া করতে দেবে না। 4 লক্ষের উপরে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, তাদের ডিগ্রি কেড়ে নেয়, তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়। 45 ভাগ যেখানে সাক্ষরতার হার, আমরা সেখানে 78.8 ভাগে উন্নীত করেছি, আজকে সেটাও শেষ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা যা যা দিচ্ছিলাম সব টাকা বাজেটে রেখে এসেছিলাম, কারো কিছু দেয়নি, সেগুলি সব লুটে খেয়ে গেছে। এমনকি জিনিসের দাম বেড়ে গেল বলে আমি টিসিবির মাধ্যমে 30 টাকা কেজিতে চাল এবং অল্প দামে ডাল, তেল, চিনি কিনতে পারবে। সেখান থেকে 43 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। কেন? ওরা নাকি আওয়ামী লীগ করে। তা আওয়ামী লীগ এদেশের মানুষ না? 43 লক্ষ যদি বাদ দিয়ে থাকে, 57 লক্ষ তো ছিল, তারা তো আওয়ামী লীগ করতো না, সেটা আমরা তো তাদেরকে আমিয়ে দিয়েছি। তাহলে আমাদের অপরাধটা কোথায় ছিল? শিক্ষা প্রতিষ্ঠান আজকে ধ্বংস, এখানে জঙ্গিদের শাসন, গণতন্ত্র নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, প্রতিদিন হত্যাকাণ্ড, প্রতিদিন লাশ,
এই পর্যন্ত প্রায় 10 জন সাংবাদিককে তারা হত্যা করেছে। গত পরশুদিন আপনারা জানেন সেই ওয়াহিদুজ্জামান বুলু নামে খুলনার এক সিনিয়র সাংবাদিক, তার লাশ পাওয়া গেছে রূপসা নদীর পাড়ে। তার আগে সেই আরো কয়েকজনকে হত্যা করলে এই হত্যাকাণ্ড প্রতিনিয়ত চলছে। সবচেয়ে বড় কথা যে মঞ্চ ৭১ হামলা করে সেখানে লতিফ সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, তাকে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিক সহ ১৬ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেল। মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, স্বাধীনতার কথা বলা যাবে না? এটা কোন বাংলাদেশে আমরা বাস করি? আবার কাদের সিদ্দিকী যখন মুক্তিযোদ্ধাদের নিয়ে মিটিং করে তার গাড়িতে হামলা। আর আমাদের যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ সহ যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে যত সহযোগী সংগঠন, তাদের উপরে হামলা মামলার তো শেষ নাই। আর মামলায় আওয়ামী লীগের বোধহয় একার তৃণমূল মানে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যন্ত এবং কেন্দ্রে কোনো জায়গায় আমাদের একটা নেতা কর্মী বাদ নাই যাদের বিরুদ্ধে মামলা দেয় নাই। একটা পরিবার নয় যে যার উপরে তারা হামলা করে নাই আর নির্যাতন করে নাই। ৫ আগস্ট আমাকে রেহানাকে হত্যা করাই তাদের পরিকল্পনা ছিল। খুব অল্প সময়ের জন্য কেমন করে বেঁচে গেলাম, ঠিক ২১ আগস্ট যেভাবে বেঁচে গিয়েছিলাম, কোটালীপাড়া সেই ৭৬ কেজি বোমার হাত থেকে বেঁচেছিলাম, চট্টগ্রামে সরাসরি গুলি সেখান থেকে বেঁচেছিলাম। এরকম বহুবার আক্রমণ হচ্ছে আমার উপরে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিয়েছেন। প্রত্যেকবারই আমি জানি যে বাঁচিয়ে দিয়েছেন, কোন একটা কাজ আছে সেই জন্য। তা আমি বিশ্বাস করি যে এইভাবে একটা দেশ চলতে পারে না। আজকে দরিদ্রের হার বৃদ্ধি, অতি দরিদ্রের হার বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে গেছে। আমাদের সময় মাথা পিছু আয় আমরা বাড়িয়েছিলাম, প্রত্যেকটা মানুষ যেন খেয়ে পরে ভালো থাকতে পারে সেই ব্যবস্থাটা তো আমরা করেছিলাম। মানুষের তো খাবারের কষ্ট, থাকার কষ্ট, চিকিৎসার কষ্ট সব দূর করেছিলাম। ন্যূনতম যে চাহিদাটা সেটা আমরা পূরণ করেছি। কিন্তু আজকে সেই জায়গাটা থেকে মানুষকে কিভাবে অবহেলা করে দিনের পর দিন নির্যাতন চাচ্ছে। চিলবাড়ি থেকে গাইবান্ধা ব্রিজ, এটা তো আমাদেরই করা। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ওটা তো আমাদেরই করা। একটা কথা বলবো যে আওয়ামী লীগ ভেসে আসে নাই। আওয়ামী লীগ দেশের মাটি মানুষের সংগঠন। আওয়ামী লীগ কোনো ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি। আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে ১৯৪৯ সালে। আজকে যে কয়জন উপদেষ্টা বেশিরভাগই তো বিদেশি নাগরিক, সমানে তারা টাকা কামাই করছে এবং টাকা পাচার করছে। যে এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বিমানে থাকতে তার দুর্নীতি, ওই দুর্নীতির কারণে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল ২০০৮-এই, তখন তাকে ওখান থেকে সাসপেন্ড করা হয়। বিমানের ৫০০ কোটি টাকার মতো সে মেরে দিয়েছিল। সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আছে, সব আছে আমার কাছে। আর এটা কোন ধরনের অসভ্যতা যে বাড়ির মধ্যে ঢুকে আজকে মায়ের গায়ে হাত তোলা, মা, বোন, বউ, স্ত্রী কাউকে ছাড়ে না, বাপ, ভাই, তাদের উপরে হামলা এবং তাদেরকে অত্যাচার করা। আজকে কষ্ট লাগে যে আজ এই ছেলেটা, সাদ্দামের সন্তানটা মারা গেল। একটা মায়ের জন্য কি কষ্ট, বাপকে হারালো, ছেলেটা মারা গেল, ও জেলে পৌঁছেছে, ওর মাকে মেরে তার দাঁতগুলি ভেঙে দিল, পরিবারের সব সদস্যের উপরে নির্যাতন। ঠিক এইরকম নির্যাতন তো ঘরে ঘরে করে যাচ্ছে। ঘরে ঘরে লাশ, আজকে লাশ কোথায় না, আজকে বাড়িতে লাশ, রাস্তায় লাশ, নদীতে লাশ ভাসছে একটার পর একটা, পুকুরে লাশ, শুধু লাশ আর লাশ আর নির্যাতন। হাত নাই, পা নাই, চোখ নাই, কথা বলতে হবে কি, ছাত্রলীগ করে থেকে পা কেটে ফেলে দিল, এর চোখ তুলে নিল, একে মেরে ফেললো। এটা কি অরাজকতা! কোন আইনের শাসন দেশে নাই। বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে এসে আজকে কি করে দিচ্ছে, সব জায়গায় বৈষম্য। আজকে বিচারপতি নিয়োগে বৈষম্য, নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় দলীয় লক বসানো হচ্ছে, সকল ইউনিভার্সিটি থেকে শুরু করে। আজকে শ্রমিকদের উপরে গুলি করে হত্যা করেছে সৈয়দপুরে। সৈয়দপুরে শ্রমিকরা আন্দোলন করছে, সেখানে গুলি করে হত্যা করলো এবং প্রায় ৫০ জনের মতো আহত। তো ইউনূস তো যে ক্ষমতা আসার পর থেকে এদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। শ্রমিক, প্রাইমারি শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, নার্স, শিক্ষার্থী প্রত্যেকের উপর হামলা। ওই আমার সময় যে আন্দোলন করলো, কোটা বিরোধী আন্দোলন, প্রায় ৪৬০টা থানা আগুন দিয়ে পোড়ালো।
সব লুট করলো, পুলিশ মেয়ে পা বেঁধে ঝুলানো, একের পর এক যখন হত্যা করলো। এই যে আবু সাইদ, মুগ্ধ, যাদেরকে হত্যা করেছে, এই হত্যা কে করেছে? এগুলো সমস্ত ইউনূসের মেটিকুলাস ডিজাইনের হত্যা। আমি কোনো হত্যা করিনি, আমাদের আওয়ামী লীগ কেউ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি। প্রত্যেকটা ওই বুলেট কখনো আমার পুলিশ ব্যবহারই করে না, পুলিশ কোনো মেটাল বুলেট ব্যবহারই করেনি, সব রাবার বুলেট। তাহলে কে মেরেছে? হ্যাঁ, সাক্ষীতে নিয়ে যায় যখন আবু সাইদের বাবাকে কি কি শিখে পড়িয়ে নিয়েছে, বেচারা ভুলভাল করে ফেলে, বলে যে বুকেও গুলি, আবার মাথার পিছনেও গুলি। একটা মানুষের মাথার পিছনেও গুলি লাগলো, আবার সামনে বুকেও গুলি লাগলো, এটা কেমন ধরনের কথা? পাশাপাশি কি হলো, যখন, হ্যাঁ, ওর 6টা গুলি লেগেছিল, রাবার গুলি, এটাতে সন্দেহ নেই। তাকে নিয়ে গেল হাসপাতালে, তো নেয়নি, 4-5 ঘন্টা পরে হাসপাতালে নিয়ে গেছে। তার অনেক পরে তার কাফনের জন্য তাকে গোসল করানো হলো, তখন গল গল করে রক্ত পড়ে কিভাবে? শিখিয়ে পড়ে মিথ্যা কথা বলে আমাদের চিফ প্রসিকিউটর নিয়ে যায়, তো সেটা তো আর ভালো করে শিখাতে পারে, মিথ্যা কথা বলতে গেলে যে আসলে সত্যি বেরিয়ে পড়ে, আর অপরকে ফাঁসাতে গেলে যে নিজেরা ফেঁসে যায় সেটা ভুলে যায়। হ্যাঁ, আমাদের লয়ার যেতে দেবে না, শাস্তি দেবে, ঠিক আছে দিক, কিন্তু এক মাঘে তো ঠিক যায় না। আজকে যারা নির্যাতিত হয়েছেন, আমি এটুকু বলবো, বারবারই তো আমরা নির্যাতিত, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সেই মহান মুক্তিযুদ্ধের সময় সকলেই নির্যাতিত হয়েছে। 75-এ জাতির পিতাকে হত্যার পর নির্যাতনের শিকার, আবার এই 2024 সাল যখন বাংলাদেশের সবকিছু সুন্দরভাবে চলছে, তখনই ইউনূসের একটা ক্ষমতার লোভ, আর তার লোভের আগুনে আজকে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, একটা দেশ ধ্বংস হয়ে গেছে। কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, প্রত্যেকের উপরে নির্যাতন। আজকে কৃষক সার পায় না, মাটি বটে ভরা, বিদ্যুৎ পায় না, ডিপ টিউবগুলি দখল করে নিয়ে গেছে শিবির আর ছাত্রদল, একই নির্যাতন। তার মধ্যে ভর্তুকি টাকা কৃষকরা দিচ্ছে না, আমরা তো নিয়মিত একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাদেরকে ভর্তুকি টাকা দিয়ে দিতাম, কৃষি উপকরণ কার্ড দিয়েছি, আর এখন একেবারে চরম, একটার পর ইন্ডাস্ট্রি বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সারা বিশ্বে 30তম শক্তিশালী অর্থনীতির দেশ হয়েছিল, আজকে সেই দেশটাকে ধ্বংস করে দিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার লোভের আগুনের শেষ। কাজে এরও একটা শেষ আছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মনে জোর রাখতে হবে। বেঁচে যখন আছি, আছি আপনাদের সাথে, যখন যত দূরেই থাকি, আজকে দূরে আছি বলতে কথা বলতে পারছি, মরে গেলে তো আর কথা বলতে পারতাম না, জেলে গেলেও কথা বলতে পারতাম না। কাজে এদিক থেকে বোধহয় আল্লাহর একটা রহমত আছে, কিন্তু আমি আছি, এবং এই অন্যায়ের প্রতিকার ইনশাল্লাহ একদিন করবই। যা বাংলা জনগণ আছে, আর উপরে আল্লাহ আছে। আজকে সংগঠনকে শক্তিশালী করা, মানুষের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। ইনশাল্লাহ বাংলাদেশ আবার ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ছেলেমেয়েরা আবার লেখাপড়ার সুযোগ পাবে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আমরা ফিরে আনবো। আর এই যারা আজকে আমাদের নির্যাতন করতে, প্রত্যেকের শাস্তি ইনশাল্লাহ হবে হবে, এটুকু আমি কথা দিতে পারি। ইনডেমনিটি দিয়েছে 15ই জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই আবু সাইদ, মুগ্ধদের যারা হত্যা করেছে, ইউনূস তাদেরকে ইনডেমনিটি দিয়েছে, আর মিথ্যা মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে। কাজে একদিন সত্যের জয় হবেই। এই ইনডেমনিটি যাদের দেওয়া হয়েছে 15 জুলাই থেকে 2024, তাদেরও বিচার একদিন বাংলাদেশে হবে, এই আত্মবিশ্বাস রাখেন, মানুষের পাশে দাঁড়ান। আমাদের তো সাধারণ মানুষ আছে সাথে, আমাদের আর কোনো কিছু না, ওটি আমাদের বড় শক্তি। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ। আর যে পুলিশ বা যারা আজকে নির্যাতন চালাচ্ছে, তাদেরও ভেবে দেখা উচিত। 3000 পুলিশকে হত্যা করেছে, ঠ্যাং বেঁধে ঝুলিয়ে রেখেছে, তারপর আবার তারা এই অত্যাচারটা করে কিভাবে? সেটাই আমার প্রশ্ন। তাদের লজ্জা হয় না যে তার কলিগদের মেরে মেরে ফেলে রেখে দিয়েছে, আর তারা আজকে যারা তাদের জন্য ভালো কাজ করেছে তাদেরকে উপরে নির্যাতন করে, ভেবেছে অত্যাচার করে মানে আওয়ামী লীগকে দমাবে। আওয়ামী লীগকে দমাতে পারবে না, আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়ে উঠবে, এবং এই আওয়ামী লীগ এই দেশকে উন্নত করবে। সবাইকে ধন্যবাদ জানাই, জাতির পিতা আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।